আসসালামু আলাইকুম। আশারামগন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সকাল বাজে 10টা 10। ঘুম থেকে উঠছে 8টার দিকে। উঠে দেখি সাহেব বের হয়ে চলে গেছে। আজকে আমার 2 ছেলে রোজা, এর জন্য নাস্তাটা সকালবেলা রেডি করা বা আমার খাওয়াটা ওইভাবে আসলে আজকে শুধু আমার ছেলেরা না, ম্যাক্সিমাম মানুষের রোজা, কিন্তু বাট আমার অ্যান্টিবায়োটিক চলতেছে, তো এই কারণে আমি থাকতে পারলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। প্রতি বছরই থাকি, এবছর মানে ডাক্তারের দেওয়ার কারণে বললাম, মানে ছেলেরাও পিরাপিরি করলো যে আম্মু দরকার নাই, এই কারণে। তো ওরা 2 ভাই রোজা রাখছে, সবাই একটু মাশাল্লাহ বলবেন, ওদের জন্য দোয়া করবেন। আর ভাববেন যে আমি আবার টেবিলে বসে কি করি। আমি না, এই যে ওষুধের বস্তা নিয়ে বসছি, সবগুলো মানে একবারে ওষুধ কেনা হয়, এই পাতা থেকে একটা ওই পাতা থেকে একটা, এরকম করতে করতে দেখা যায় যে একটা শেষ হয়ে গেলে বড় একটা পাতা ইয়ার মধ্যে অমনি থেকে যায়, ওষুধের বক্সটা ভর্তি হয়ে যায়। তো ভাবলাম যে ওষুধের বক্সটা একটু ক্লিন করি। এই নাস্তা করে ফেলছি, এখন জাস্ট চা উঠাই দিছি। খালা আসে নাই, রান্নাবান্না হবে, খালা আসলে প্রিপারেশন চলতেছে। এই হলো আমার সকালবেলার অবস্থা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আর আমার অবস্থা আগের চেয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো। এই যে দেখেন ওষুধ খাওয়ার অবস্থা, এখান থেকে একটা এখান থেকে একটা। আমি যে কি হয়েছি না, কালকে আমার ছোট ছেলে বলতেছে আম্মু তোমার ওষুধের বক্সের মধ্যে এত জমা হয়েছে, তা ভাবলাম যে এটা একটু ক্লিন করা দরকার। তো যাই হোক, আজকে রোদ আছে, অলরেডি ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড়ও বাইরে দিয়ে দিছি। কালকে তো কার্পেটটা ধুয়ে দিছিলাম, আজকে দেখি সকালবেলা শুকায় গেছে, এখনও উঠাই নাই। ভাবলাম যে আর একটু শুকাক, তারপর না হয় উঠায় ফেলবো। এই মহিলাদের কি আজব না, এক একদিন মানে এক এক রকম ব্যতিক্রম ব্যতিক্রম কাজ থাকে। তারপর আবার কিছু মানুষ আছে যারা কাজ করতে পছন্দ করে না, তারা আবার বেশ রিল্যাক্সেও থাকতে পারে। এই দেখেন, এই ওষুধটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু এখনও 2টা রয়ে গেছে। আমি যে কি না, কি আর বলবো। ওষুধের ক্ষেত্রে আমি এরকমই, ওষুধ তো খেতেই চাই না, তারপর আবার সেটা যে একটু মনোযোগ দিয়ে খাওয়া সেটাও খাই না। তো যাই হোক, এটা শেষ করে চাটা শেষ করি আর খালামণির জন্য অপেক্ষা করি। খালামণি আজকে আসে কিনা বুঝতে পারতেছি না, দেখা যাক। আমার না প্রতিদিন এক জায়গায় চা খেতে ভাল লাগে না, এক একদিন মনে হয় এক এক জায়গায় চা খেতে ভাল লাগে। আজকে চাটা নিয়ে আসলাম এই রুমে, এখনও মানে বাসা গোছানো শুরু করি নাই, তো ভাবলাম যে চাটা খেয়ে তারপর না হয় শুরু করি। বেশ রোদ উঠছে, একদম বারান্দা ভেদ করে যে পর্দার ভিতর থেকে রোদ আসতেছে। তবে রোদই ভালো, রোদ ছাড়া ভালো লাগে না। সবে বরাত যেমন দ্রুত আসলো, রোজা মনে হয় কত দ্রুত চলে আসলো, তাই না? তো যেটা বলতেছিলাম যে সময় মনে হয় যে সবে বরাত সেদিন গেল, দেখতে দেখতে চলে আসছে। আসলে কি আমাদের আলামত যেটা, যাক একটা বছর হবে মাসের সমান, মাস হবে সপ্তাহের সমান, সপ্তাহ হবে দিনের সমান, তাই মনে হয় হয়ে গেছে। মানে এত দ্রুত যে সব কিছু মানে হচ্ছে তা বলার মতো না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, রমজানের প্রস্তুতি সবাই তো মনে হয় নিচ্ছে, আমি এখন তো নিতে পারলাম না ঠিকঠাক মতো। এখন আস্তে আস্তে করতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার সব কিছু বুঝায় বলছে যে রমজান মাস কীভাবে চলবেন, কীভাবে সব কিছু খাবেন। তো দেখা যাক আল্লাহ কী করে। আজকে আম্মা আসার কথা আছে, আসে কি না বুঝতে পারতেছি না। মানে তড়িঘড়ি করে চাটা শেষ করতেছি, চাটা শেষ করে কাজে নেমে যাই। এদিকে আর্লি করলে ওইদিকে আবার জোহর নামাজের মধ্যে কাজ শেষ হয়ে যায়। অনেক চা নিয়ে ফেলছি, বাপরে বাপ। চা মানে সকালবেলা না খেলে মানে মাথাটা কাজ করতে চায় না। হঠাৎ করে চোখটা একটু লেগে আসছে, তো আমি ভাবতেছি খালা আসবে খালা আসবে। ও মা উঠে দেখি যে সেই 12টা বেজে গেছে, 12টার বেশি বাজে, এখনো আসে নাই। আশ্চর্য ব্যাপার, আসবে না বলবে না আগে থেকে। আমি যেখানে চিকেন ভিজায় রাখছি, কাটতে হবে, ছেলেরা রোজা আছে, কি যে যন্ত্রণা। এই জন্য ভাল লাগে না এদের, আমার বোঝে না কোনো কিছু। আমি 100 বার বলছি যে না আসলে আমাকে ফোন দিবা, না আসলে আমাকে ফোন দিবা। বসে থাকবো, যদি না আসে তো তার একটা সমস্যা, বসেও থাকতে পারছে না। রোজগুলো ভালোই আনা হয়েছে, সলিড আছে। পেঁয়াজ টিয়াজও বেশি কেটে দেওয়া যায়নি,
কালকে এসে বলবেন যে আমার এই মাথা ব্যথা করছে, তাছাড়া আর কি। গরুর গোশটা উঠাই দিই। তো ভাবলাম যে আগে গরুর গোশটা উঠাই দিয়ে নেই। অ্যাজ ইউজুয়াল প্রেশার কুকারে গরুর গোশ উঠাই দিলাম। আগে সবে বরাতের সময় কত মনে খুশি থাকতো। আম্মা অনেক রুটি বানাতো, হালুয়া বানাতো, তারপরে সাথে সুজির বরফি করতো। এ বাসায় ও বাসায় দেওয়ার প্রবণতাটা অনেক ছিল, তাই না? এখনও যে বেদাত করে এগুলো সব উঠে গেছে। আসলে বেদাত তখনই হয় যখন নামাজ কাজা হয় বা ইবাদত বন্দিকে বাদ দিয়ে যখন মানুষ এটা করে তখন। কিন্তু ভালোবেসে আমার মনে হয় যে একটু প্রতিবেশীকে দেওয়া বা এ বাসায় ও বাসায় দেওয়া খুব একটা যে খারাপ আমার কাছে এটা মনে হয় না, তবে ভুলও আবার হতে পারে। তবে এবার তো ভালোবাসা দিবস আর শবে বরাত মানে একদম পাশাপাশি, আগের দিন আর পরের দিন এরকম। তো যাই হোক, এটা করতে করতে আবার মাহিনকে বিদায় দিয়ে দিলাম। এখন একদম কাটায় 12টা বাজে। সে যে তাকে আর কে আটকায়? 12টা বাজলে সে ভাঙচুর করে চলে যাবে মসজিদে, সে কিছুতেই বাসায় থাকবে না। তোর এই সিঁড়ির ঘরটা অন্ধকার অন্ধকার দেখলেই এই যে গ্লাসটা আমি বলি যাবো একটু খুলে দিয়ে যাও। তো সে বলতেছে আম্মু এই কাজটা শুধু আমাকে দিয়েই করাও তুমি। তো বললাম তুমি ছাড়া আর এই কাজটা কে করবে? আমার না কিছু কিছু জিনিস একদমই কেমন যেন একটা বাতিনের মতো আছে, যে সেটা না করলে আমার ভাল লাগে না। যেমন এই সিঁড়ির এই করিডোরের গ্লাসটা যদি বন্ধ থাকে আমার কাছে মনে হয় যে কেমন দম বন্ধ করা পরিবেশ থাকে। এই যে সিটে দৌড় দিছে এরকমই সে করে সব সময়। তো যাই হোক, একটা টমেটো দেওয়ার কথা ভুলে গেছি। এই যে জাস্ট ফ্রোজেন টমেটো, অনেকে কিন্তু কেটে দেয়। এটা কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সবসময়, এখন তো টমেটোর দাম অনেক কমে গেছে, যারা ফ্রোজেন করার অভ্যাস তারা বেশি করে কিনে যেভাবে গোশত রান্না করেন আর চিকেন রান্না করেন, ছোটো মাছটা বাদে, ছোটো মাছটা হলে আপনাকে একটু কেটে দিতে হবে। কিন্তু যদি মনে করেন যে না এভাবে দিবেন মুসুরের ডালে, সুন্দর একদম একাকার হয়ে যাবে, মানে অযথা কাটার কোনো দরকার নাই। আমি এক্সট্রা কোনো কিছু কিনে যে ডিপ বোঝাই করা, অনেক আছে না যে দাম কম দেখলে ভর্তি করে কেনে। যেমন আমার এক নেইবার ছিল, উনি কোরবানির সময় মুরগির দাম কমে দেখে এমন কেনা কিনতো, তার ডিপ ফ্রিজ ভর্তি করে আবার আমার ফ্রিজে রাখতে আসতো। এটা একটা মানে অরুচিকর ব্যাপার। এই দাম যখন বাড়বে তুমি প্রয়োজনে কম খাও, তার মানে দাম বাড়বে দেখেই তখন কম খেতে হবে, আর যখন কমে যাবে তখন সেটা আবার মানে অন্যকে এসে বিরক্ত করতে হবে। এটা একদম মানে অসহনীয় একটা ব্যাপার। তো যাই হোক, আজকে গরুর গোশটা আমার মন মতো হলো না, মানে হলুদ এবং মরিচ দুটাই মানে কথা বলতে বলতে বেশি পড়ে গেছে। তো যাই হোক, এই যে উঠায় দিলাম আর এই পাশে পোলাওটা দিয়ে দিলাম। পোলাওটা ঘির পুরে রান্না করতে আমার ভাল লাগে, একটু জাস্ট সয়াবিন দিলাম। আর এই ডিস্কো পাতিলটা হলো আমার মানে মিশনের বন্ধুর মা আমাকে অনেক বছর আগে গিফট করছিল, অনেক বছর আগে, বছর বললে 5-6 বছর তো হবেই। আমি এখনও ব্যবহার করতেছি। আর যে এক হাত দিয়ে ক্যামেরা ধরে না, এক হাত দিয়ে আসলে ভিডিও করাটা টাফ হয়ে যায়। বিশেষ করে যে শক্ত জিনিস যখন করা হয়। ঘি সাধারণত মানুষ বাহিরে রাখে, আমি আবার ডিপে রাখতে পছন্দ করি, কেন যেন আমার কাছে, সরি ডিপে না, নর্মালে রাখতে পছন্দ করি, কিন্তু ফ্রিজে। তো যাই হোক, এবার তো সুব্রতর ঘিটা আনছিলাম, মানে তেমন হলো না। আর আমরা না মানে সারা বছর এত রুটি খাই, মানে আমার দেখা যায় শবে বরাতের দিনে রুটি আর আমার কাছে ভালো লাগে না, হয় খিচুড়ি ভালো লাগে, না হলে পোলাও ভালো লাগে। তো অনেক কিছু ভেবে ভাবলাম যে না আজকে না হয় মিশন মাহিন যেহেতু রোজা আছে, মিশন আবার খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। আমি রান্না করলে যে খাবে না তা না, খাবে, কিন্তু আমি তো মা, আমি তো বুঝতে পারি। তো যাই হোক, এর জন্য ভাবলাম যে পোলাওটাই রান্না করি। আর এখানে কিন্তু গরুর গোশত অলরেডি সিজ দিয়ে দিচ্ছে, আর মনে হয় 1-2টা সিজ দিলে নামায় ফেলবো। তো ভাবলাম যে এর জন্যই পোলাওটা রান্না করা। আর যে কথা বলছিলাম যে আগে রুটি হালুয়া, আমার বাচ্চারা এগুলো খাওয়া বোঝে না। ওরা রুটি বলতে বোঝায় রুটি, সবজি, ডিম ভাজি এগুলো। মানে শবে বরাত বলতে যে সেই চারটে কী বলে চালের আটার রুটি, এটা ওরা জীবনেও মানে খুব একটা যে পছন্দ করেই না। তাহলে আর আমি, ওরাই যেহেতু আমার মেন সাবজেক্ট, আমি আর এগুলো করে কি করব। তো ভাবলাম যে তাহলে না হয় পোলাও রান্না করে ফেলি। আর সচেতনভাবে তো বলাই হয়নি, আমার 2 ছেলে আজকে রোজা আছে, কিন্তু আমি তো যে অসুস্থতার কারণে আমার অ্যান্টিবায়োটিক চলতেছে, এই কারণে আমি থাকতে পারলাম না। 2 ভাইকে অনেক নিষেধ করলাম, তারা আমাকে বুঝালো যে আম্মু তুমি যেহেতু থাকতে পারতেছো না, ফ্যামিলি থেকে তো কাউকে না কাউকে থাকতেই হবে, তাহলে না হয় আমরা 2 ভাই থাকি। আসলে বাচ্চারা না অনেক সময় অনেক বড় মানুষের মতো, বাবা মার মতো করে কথা বলে ফেলে, যে কথার কোনো অ্যান্সার থাকে না। আজকের ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। 2 ভাই আমাকে বলল যে তোমরা আমাকে নিষেধ করো না, আমরা 2 ভাই থাকবো। তো যাই হোক, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আল্লাহর প্রতি ভালোবাসা আনুগত্য যেন সারা জীবন এভাবেই থাকে। কতটুকু শিক্ষা দিতে পারি জানি না, বা শিক্ষা দিতে পারছি সেটাও জানি না, তবে চেষ্টা করে যাই মা হিসাবে এই ছোটোবেলা থেকেই। তো
তা আমি যতটুকু না চেষ্টা করছি, যতটুকু না শিক্ষা দিয়েছি, তার চেয়ে মনে হয় ওরা একটু বেশিই করে এরকম। তো যাই হোক, যে একটু আদা বাটা আমি কিন্তু ভাজার সময় দিয়ে দিলাম। আমার কিছু কিছু জিনিস না পরে খেয়াল থাকে না দেখে আগে যেটা হাতের কাছে পাই সেটাই দিয়ে দিই, যে না তাহলে ভালো হবে। ফ্লেভারটা মোটামুটি ভালো আসছে, যেহেতু আমার ঘিটা এবার ভালো পড়ে নাই, এর জন্য আমার কাছে মনটা খুব একটা ভালো না। সিরাজগঞ্জ আবার গেলে ভাবছি যে ঘিটা চেঞ্জ করে নিয়ে আসবো। তারপর খালাকে বললাম, আমার খালা অলরেডি চলে আসছে, খালাকে বললাম যে খালা একটু গাজর কেটে দাও, ভাল লাগবে। বরবটি ফ্রিজে আছে, মনে নাই। তো যাই হোক, পরে মনে পড়ছে, আবার দিয়ে দিচ্ছিলাম। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি এ কারণে। তো যাই হোক, এই যে পানি দিয়ে দিলাম। পানিটা একটু কমই হয়ে গেল, মেজারমেন্টটা ঠিক ছিল না। কথা বলতে বলতে মানে কেমন যেন হয়ে গেছিলো। আর আমার এই চুলাটা বেশ ডিস্টার্ব করে ইদানিং। তবে আগে ছোটোবেলায় যেমন আব্বা সারা রাত নামাজ পড়তো, আম্মা সারা রাত নামাজ পড়তো, আব্বার সাথে ও পাশের বাসা থেকে দেখা করতে আসতো, ওই জিনিসগুলো ঢাকায় প্রচণ্ড পরিমাণে মিস করি, প্রচণ্ড পরিমাণে মিস করি। ভীষণ মাহিন রোজা আছে শুনে আম্মার আসার কথা আছে, দেখে আসে নাকি, আসলে তো ভালোই লাগবে। আসার কথা, আম্মা তো ট্রাই করে সব সময়, কিন্তু আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে পোলাওটাও ঢেকে দিলাম। ইদানিং পোলাওর চালের কোনো ভরসা নাই, এই বাড়ে এই কমে, এই কমে এই বাড়ে। তো খালা মানে চিকেনটা দুটাই কেটে দিচ্ছে, আমি বললাম যে একটা আমি ধুয়ে নেই খালা, ধুয়ে না হয় উঠায় দিই। তো এটা আবার যে ধুয়ে দিচ্ছি। আজকে আমার খালার শরীরটাও ভালো না, সে মনে করছিল সবে বরাত ছুটি কাটাবে, কিন্তু কোনো রকম কোটা বাছা করা ছিল না বাসায়। এই কারণে জাস্ট আমার বাসার কাছেই ওনার বাসা, ফোন করে নিয়ে আসলাম, বললাম যে না খালা আসো, মানে মিস করা যাবে না। তো যাই হোক, কী আর বলবো, সবারই দেখা যায় যে শরীরের খারাপ, তারপরে শবে বরাতে সবারই একটু রান্নাবান্না ঝামেলা এগুলো থেকেই যায়। আর এই যে আমার পোলাওটা একটু পানি কম হয়েছিল, পরে আবার আরেকটু পানি অ্যাড করে মানে করা হলো। পোলাওয়ে আসলে এখন পর্যন্ত মানে কি বলবো, আমার তো আর মেয়ে নাই, ছেলে বিয়ে করার সময় হয়ে গেল, কিন্তু পোলাওয়ের যে একটা এক্সট্রা মেজারমেন্ট থাকে সেটা আমার এখনও ঠিক হলো না। মাঝে মধ্যে আন্দাজে ঠিক হয়, মাঝে মধ্যে আবার একটু কেমন যেন হয়ে যায়। আর আমার পোলাওতে গাজরের কালারটা এত ভালো লাগে তা বলার মতো না। পোলাও হলেই গাজর লাগবে, দেখতে ভালো লাগবে, এই জাস্ট চোখের প্রশান্তি। আর এই যেখানে চিকেনটা ভেজে নিচ্ছি, আর খালাকে বলতেছি যে আজকে যেহেতু দিন, তোমার ঘর মোছার দরকার নাই, ঘরগুলো না হয় আমি মুছে নেবনি। আমার মনে হয় যে আমি কষ্ট করি, তাও কারো মুখ ভার দেখতে আমার ভালো লাগে না, বা কেউ একটু কষ্ট করে আমার বাসায় কোনো কিছু করুক, এটা আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। এই হলো আমার মানে মনের অবস্থা। তো যাই হোক, মানে চিকেনটা অনেকক্ষণ কষানো পরে ভাবলাম যে না এখন দিয়ে দিই। উপরে তেল চলে আসছে, অলরেডি আজান হয়ে গেছে, তো আগেই ছোটো বড় বাচ্চাটাও চলে গেছে নামাজে। আমি একা, খালাকেও মনে হয় বিদায় করে দিলাম, বললাম যে খালা তুমি চলে যাও, বাকি কাজগুলো না হয় আমি করতে পারবো। সে বারবার বললো যে আমি একটু করি, তো বললাম যে না দরকার নেই। আর ব্রয়লারটা আসলে মানে কি বলবো, মাহিনের জন্য রাখতেই হয়, প্রত্যেকটা খাবারেরই তো নামকরণ থাকে, আমারগুলো তার ব্যতিক্রম না। ব্রয়লারগুলো দেখা যায় যে মাহিন গরুর গোশতটা না করবে না, কিন্তু খুব পারফেক্টলি সে খাবে না, যেহেতু রোজা আছে বা আগামীকাল যদি আবার থাকে, এর জন্য ভাবলাম যে না, এটা কিন্তু রাঁধুনির মুরগির মাংসটা, এর জন্য ওই মশলাটা একটু কড়া, একটু কালো কালো লাগে দেখতে। আমি এবার মানে গরুর গোশত চিকেন রান্নার ক্ষেত্রে রাঁধুনির যে মশলাটা ওইটাই প্রেফার করি, যেটা একদম কাগজের মোড়কে থাকে। তো যাই হোক, দিয়ে দিলাম, দিয়ে মানে অপেক্ষা করতেছি যে ওরা কখন ফিরবে, আর আমি কাজগুলো কখন আর্লি শেষ করব। কারণ নামাজের দিন আর্লি শেষ না করলে ভাল লাগে না। আর দেখেন এই যে টমেটোটা কি সুন্দর দেখা যাচ্ছে না, এটাতেও কিন্তু একটা টমেটো এই যে দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা না কেমন যেন ছোটোবেলায় রান্নাবাটি খেলার মতো লাগে, খুব ফিল আসে এটা। এটা দিলে আমার যেন কেন আনন্দ হয়, যতক্ষণ না এটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগে। আস্তে আস্তে কীভাবে গলে একদম তরকারির সাথে মিশে একাকার অবস্থা। রেখে দেখেন ফ্রিজে, এবং আমার মতো এরকম মানে না কেটে এভাবে দিয়ে দেখেন, ভালো লাগবে, খারাপ লাগবে না, নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। তো যাই হোক, চিকেনটা হোক এখানে, আর আমার পাশে আমি একটু পোলাওতে হালকা কালার দিব। এই যে এভাবে ছিদ্রি করে করে কিন্তু আমি ছিদ্রি বন্ধ করে দিচ্ছি, এই যে ভিতরে ভিতরে কালার দিয়ে দিচ্ছি একটু একটু করে, জাস্ট 5টা ছিদ্রি করলে 5টা ছিদ্রিতে 5টা মানে 5 জায়গায় 5টা কালার দিলে উঠে আসে, মানে করার সময়, সার্ভ করার সময় ভাল লাগে। আর আমার বাসায় কেওড়া জল আজকে শেষের দিকে একটু কেওড়া জল ছিল, জাস্ট দিয়ে দিলাম। পোলাও এখন মোটামুটি হয়ে গেছে, একটু তাওয়াতে রাখতে হবে মনে হয়, আজকের চালটা একটু বাড়ছে অন্য অন্য দিনের চেয়ে। এই তবে খুব মানে তেল একদমই দেয় নাই, ঘির উপরে তো, এ কারণে মনে হচ্ছে তেল কম তেল কম। তো
তো মাহিন সাহেব আবার বেগুন চাক ভাজি পছন্দ করে, সেটা মনে করে আবার একটু বেগুন চাক ভাজি করলাম। বেগুন চাক ভাজি করার সময় আমার মনে হয় যে একটু খেয়াল করে চিনি দিতে হয়। মশলাটা যখন আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে কি বলে লবণটা দেই, এই যে দেখেন আমার পোলাওয়ের কালারটা, এটা জাস্ট কিন্তু কালারের জন্য আসছে এরকম। সাথে একটু চিনি দিলে কিন্তু বেগুন চাক ভাজিটা খুব মজা হয়, খুব মজা হয়। তো কাজে আপনারা করার সময়ও মশলাটা করার সময় একটু চিনি দিয়ে নেবেন। আর এক্ষেত্রে আমি আসলাম হলো আমার গরুর গোশটা বাগার দিতে। আজকে গরুর গোশে মরিচের কালারটা এত আসছে তা বলার মতন, আমার কাছে ভালো লাগতেছে না। কারণ আমার কাঁচামরিচের উপরে রান্নাটাই ভালো লাগে, ওই টকটকে রান্নাটা আমার ভয় লাগে, যদিও আমি খাবো না, তারপরেও কেন যেন মন খারাপ হচ্ছে যে মশলাটা বেশি হয়ে গেছে, বিশেষ করে মরিচের গুঁড়াটা। তো যাই হোক, একটু বাগার দিব, একটু বেরেস্তা পোলাওতেও দিব, এটার জন্য আবার প্রিপারেশন নিচ্ছি। যে বিকাল 4টা, এইমাত্র আমার বাসার সম্পূর্ণ কাজ শেষ হলো। তবে আজকে রান্না করলাম হলো যে পোলাও, একদম ঝরঝরে সুন্দর করে কালার দিয়ে পোলাওয়ের কালারটা সুন্দর আসছে না, ফ্লেভারটা দারুণ আসছে। আর এখানে আছে গরুর গোশ আজকে আমার ঝাল বেশি হয়ে গেছে, মানে মরিচের গুঁড়াটা বেশি হয়ে গেছে, নিজের কাছে কেমন যেন কষ্ট পাচ্ছি। এখানে আছে হলো চিকেনটা মোটামুটি ঠিকঠাক আছে, যেহেতু আমি খাইছি। এই খুব খারাপ লাগতেছে, আমার ছোটো ছোটো বাচ্চারা আজকে রোজা আছে, আর আমি রোজা রাখতে পারলাম না, জাস্ট ডাক্তারি ফলো আপের কারণে অ্যান্টিবায়োটিকটা আবার ব্রেক হয়ে যাবে। এখানে আছে হলো বেগুন চাক ভাজি, এই যে, আর এখানে সেমাই রান্না করে রাখছি, এই যে হালকা মিষ্টি দিয়ে। আমার মাহিন সেমাইটা খুব পছন্দ করে। আর এই যে বাজে 4টা, এখন আমার গোসল শেষ হয় নাই, এখন যাব জাস্ট অজু করে নামাজ পড়ে রেস্ট নেব। আসরের নামাজের পর এই যে আমি সকালে বলছিলাম যে আম্মা আসার কথা আছে, তার নাতিরা রোজা আছে আর সে আসবে না। আম্মা তো শুনে অবাক হয়ে গেছে যে 2 ভাই রোজা আছে। তা আম্মা এখনও সেই নতুন জীবনের মতো মেয়ের বাসায় আসতে অনেক মিষ্টি নিয়ে আসে, এটা নাকি আম্মার নিয়ম। আম্মা বলে যে মেয়ের জামের বাসায় আসতে খালি হাতে আসতে হয় না। তা আম্মা তো ফুলকলি খুব পছন্দ করে, ফুলকলির যে সবচেয়ে সুন্দর সুন্দর মিষ্টি যেগুলো, সেগুলো সে আসার সময় নিয়ে আসবে। মিশন রোজা, সে তো আরও আনন্দে আত্মহারা। তো যাই হোক, আমি ভাবছি আসবে না, আসের নামাজের বেশ খানিকটা সময় আছে, সে এসে মাহিনের জন্য আমি মিশনের জন্য ট্যাং করছি, রেডি করছি কিনা সেটা সে বারবার জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম যে না, ট্যাং এখনও রেডি করি নাই, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা, ট্যাং না হলেও চলবে। তো কে শুনবে আর কার কথা। আম্মা মিশনের জন্য ট্যাং রেডি করতেছে আর আমি একটু মিষ্টিগুলো দেখতেছি। তো যাই হোক, আমি ফুলকুলের মিষ্টি একটু কম মানে খাই, তীব্র মিষ্টি লাগে ওদের মিষ্টিগুলো আমার, কিন্তু আম্মা কেন যেন বেছে বেছে যে মিষ্টিগুলো আনে সে মিষ্টিগুলো ভালোই লাগে। তো যাই হোক, এই যে আমি একটু খুলে দেখতেছি যে কোনটা একটু ট্রাই করা যায়। তো যাই হোক, সবগুলো মিষ্টি মোটামুটি ভালো ছিল, আমি একটু করে চিমটি দিয়ে জাস্ট ট্রাই করতেছিলাম। আর এই ফুলকলিতে মানে মিষ্টির সম্ভারটা মানে অনেক বেশি থাকে, অনেক রকমের মিষ্টি থাকে, 1 রকম 2 রকম না, প্রায় 8-10 রকমের মিষ্টি থাকে, কিন্তু মিষ্টির তীব্রতাটা একটু বেশি। আর এটা আমার কাছে চকলেট মিষ্টিটা খাওয়ার চেয়ে দেখতে খুব ভাল লাগে, মানে কালারটাই একটা অদ্ভুত কালার। তো যাই হোক, এই যে আমার মার মিষ্টির বাহার, সেই সাথে মিশনকে বলতেছে যে মিশন তুমি তো রোজা আসছো, তাহলে ইফতারের পরে মিষ্টিগুলো এখন আর ফ্রিজে ওঠানোর দরকার নাই। তাই মিশন তো বেজায় খুশি। সে ইফতারের পরে আমার 2 ছেলেই মিষ্টি পছন্দ করে, দুজনই, কার চেয়ে কে কম বেশি সেটা বলতে পারতেছি না, তবে দুজনই খুব পছন্দ করে। তো যাই হোক, আজান হয়ে গেছে, এই যে মিশন ইফতার করতেছে। এখন দুঃখের বিষয়, মাহিন চলে গেছে আসরের সময় নামাজে, এখন পর্যন্ত সে ফেরে নাই। যাওয়ার সময় বলে গেছে যে আম্মু আমি নামাজ পড়ে বয়ান শুনে বাসায় এসে ইফতার করব, কিন্তু ইফতার অলরেডি আজান দিয়ে দিছে, মিশন ওর জন্য অপেক্ষা করলো, এখনও সে আসে নাই। এখন মিশনকে বললাম যে মিশন তুমি খেয়ে নাও, দেখি মাহিন কখন আসে। আমার ছোটো ছেলেটা এরকমই করে, কেউ যদি বয়ান শোনার জন্য রিকোয়েস্ট করে তাহলে যে তাকে বলা যে সে রোজা আছে সেটা সে বলবে না। তো যাই হোক, মানে মিশন মনে মনে একটু রাগ করতেছে যে একসাথে ইফতার করব, কিন্তু মাহিন নাই। তো বললাম যাবো, ব্যাপার না, ও তো বোঝে না। তাই তা আম্মাকে একটু স্যুপ দিচ্ছে, আমি একটু স্যুপ নিছি। মিশন তার নানিকে অনেক রিকোয়েস্ট করলো ইফতার করার জন্য, মিশনের নানি বললো যে না ভাই, আমি তো ইনসুলিন না দিয়ে খাবো না। তো যাই হোক, এই সময়টা একটু স্যুপ নিয়ে বসছি আর আম্মার সাথে একটু কথা বলতেছি। আমার আব্বা গেছে আটরশি, এই মিশন একটু দুষ্টামি করতেছে আমার সাথে যে আম্মু তুমি কালকে থেকে লাল পরে আসো। তো বললাম যে হ্যাঁ, কালকে ছিল ভালোবাসা দিবস, আজকে সবে বরাত, তোমার আম্মু লালের উপরে আসি। তো যাই হোক, মা আসলে তো গল্প চলবে, সেই সাথে মাহিন কই মাহিন কই, মাহিন আসে না কেন, মাহিন আসে না কেন, এটা মানে একটানা চলতেই আছে। সেক্ষেত্রে আবার প্রার্থনাকে খুব মিস করতেছি। আম্মাকে বলতেছিলাম যে প্রার্থনাকে নিয়ে আসলেই হতো, এই ও আসতে চাইছিল, তা আম্মা বলতেছে ওর মা ঘুমায়াছিল তো, এর জন্য। ওর আম্মু আবার বাসায় একা থাকে, এই কারণে নিয়ে আসে নাই।
তো যাই হোক স্যুপটা খুব মজা হয়েছে, আম্মা বলতেছিল যে স্যুপটা মজা হয়েছে, অনেক মজা করে স্যুপটা আমি রেডি করছি। এই তো যাই হোক আম্মার সাথে খেয়ে আবার চা খেতে হবে, আমি কিন্তু স্যুপ খাচ্ছি আবার ওদিকে চা উঠাই দিছি, মানে কি বলবো, আবার এদিকে মিশন ইফতারে মাত্র মনে হয় শেষ করলো। তো সব কিছু মিলে মানে একটা সন্ধ্যার সময় বেশ আনন্দময় একটা পরিবেশ ছিল রোজা আসার আগেই। কিন্তু যে বারবার মাহিন আসে নাই এটাই বারবার মনের মধ্যে ভর করে বসে আছে। তো যাই হোক কি আর করার, শবে বরাত রাতে তো মানে যে যতটুকু পারবে ইবাদতবন্দিগের মধ্যে মগ্ন থাকার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ছোটোবেলায় আমরা সারা রাত জাগার চেষ্টা করতাম, কিন্তু এখন তো দেখা যায় যে সারা রাত জাগতে পারি না, 2টা 3টা পর্যন্ত চেষ্টা করি, তারপর হয়তো ঘুমায় যাই। এই অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত মাহিন চলে আসছে। শেষে মাহিনে খুঁজে পাইছি, 6:30 মনে আজান হলো। যাই হোক মাগরিবের নামাজের আজান হয়েছে, আর সে বাসায় আসলো নামাজ পড়ে বয়ান শুনে, সে 7টা বাজে, এখন সে বাসায়। আমি তো টেনশনে মরে গেছি, পরে মিশনকে পাঠাইছি। আমি টেনশন করে তুমি বলে গেছো, কিন্তু ইফতার না করে কি মানুষ এতক্ষণ বসে থাকে বলো, বোকা কথা। মাহিন বেগুন ভাজি পছন্দ করে, আব্বু যে বেগুন শাক ভাজি আছে, আমি ভয় পেতেছি জানলা তুমি কই গেলা। এই যে আম্মা বয়ান করতেছো তাই শুনলাম। হুজুরা তো আর জানে না যে তুমি রোজা আছো, হুজুরা কি সেটা জানে? তো যাই হোক আজকে না হয় বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মাহিনের জন্য দোয়া করবেন, মাহি মিশনের জন্য দোয়া করবেন। আম্মা আসছে, মিশন মাহিন রোজা আছে এই কারণে। তো এবার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।